আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম। চট্টগ্রামে এসপির স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা, জঙ্গি সম্পৃক্ততার সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর। নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী খুন। গণতন্ত্র সংকোচনের কারণেই বাড়ছে সন্ত্রাস, জঙ্গিবাদ বললেন মির্জা ফখরুল। বিএনপি জামায়াতের কারণেই জঙ্গিদের খুঁজে বের করতে সময় লাগছে বলেছেন মাহবুবুল হানিফ। সহিংসতা অনিয়মের ইউপি নির্বাচনের ধাক্কা সামলানো কঠিন হবে কমিশনের আশঙ্কা বিশ্লেষকদের। অন্যের উপর দায় চাপাচ্ছে ব্যর্থ ইসি, অভিযোগ সুজন সম্পাদকের। সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশি বিনিয়োগ ও অংশীদার হবার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাদশার সাথেও হয়েছে বৈঠক। শুনছিলেন পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। চট্টগ্রামে গুলি ও ছুরিকাঘাতে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যায় জঙ্গি সম্পৃক্ততাকে সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর। একে টার্গেট কিলিং ও পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চক্রান্ত বলেও মনে করেন তিনি। সকালে ছেলেকে স্কুলে দিতে বের হলে নগরীর জিসি মোড়ে বাসার কাছে হত্যা করা হয় জঙ্গি দমন সহ বিভিন্ন অভিযানের নেতৃত্ব দেয়া এই পুলিশ কর্মকর্তার স্ত্রীকে। রবিবার সকালে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রতিদিনের মতো ছেলে মাহিরকে স্কুল বাসে তুলে দিতে যান তিনি। এ সময় মোটরসাইকেলের ৩ জন পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। এরপর কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় তারা। চোখের সামনে মায়ের এমন মৃত্যুতে হতবাক মাহির। ওরা হুন্ডা করে ওখানে দাঁড়াই, ওখানে 3 জন ছিল। তারপর একজন দৌড়ায় আছে, আম্মুকে নিচে পাড়া দিয়ে চাকু ঢুকাই দিয়েছিল, আরেকজন ঘুরে মেরে ফেলছে। তারপর আম্মুর মুখে থেকে রক্ত বেরোচ্ছিল। জঙ্গি বিরোধী অভিযানে এসপির সক্রিয় ভূমিকার কারণে তার স্ত্রীকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের। যারা জঙ্গি তৎপরতায় লিপ্ত তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান এবং তাদেরকে গ্রেপ্তারে উনি দীর্ঘদিন ধরে এই কাজ করছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা যায় যে ওই লোকগুলো এই ঘটনায় জড়িত থাকতে পারে। এদিকে চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে অব্যাহত অভিযান বাধাগ্রস্ত ও পুলিশ কর্মকর্তাদের বিভ্রান্ত করতেই এ হত্যাকাণ্ড। জঙ্গিদের দমন এবং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশ ফোর্স যেভাবে বীরত্বের সঙ্গে কাজ করছে, তাদেরকে বিভ্রান্ত করার জন্যই এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা হয়েছে বলে আমরা এখন ধারণা করছি। আমাদের পুলিশ পরিবার যাতে নিরাপদ থাকে সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি। নগরীর জিইসি মোড়ের ইকুইটি সেন্ট্রিয়াম নামের একটি বাড়ির 7 তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন বাবুল আক্তার। গত বছর নগরীর খোয়াজনগরে বিপুল গোলাবারুদ সহ জেএমবির 5 সদস্যকে আটক, বায়েজিদে মাজারের পীর ও খাদেমকে হত্যা, রামুর বৌদ্ধবিহারে হামলা, সদরঘাটে মা মেয়েকে গলা কেটে হত্যার মতো চাঞ্চল্যকর ঘটনার তদন্ত ও রহস্য উন্মোচন করেছিলেন বাবুল আক্তার। বেশ কিছুদিন ধরে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। দীর্ঘদিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবির উপকমিশনারের দায়িত্ব পালনের পর বৃহস্পতিবার ঢাকায় বদলি হন বাবুল আক্তার। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি ডিবি, সিআইডি, র্যাব, পিবিআই, কাউন্টার টেরোরিজম সহ সব বিভাগ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান। হত্যাকাণ্ডে পর বিকেলে চট্টগ্রামে নগরীর জিএসসি মোড়ের হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। অতীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বহু পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এরকম হত্যাকাণ্ড চালিয়ে পুলিশের মনোবল ভাঙা যাবে না। তিনি বলেন, অচিরেই এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বাবুল আক্তারের বাসায় যান। নাটোরের বড়গ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সকালে স্থানীয় গির্জায় প্রার্থনার পর নিজের দোকানে বসেন সুনীল গোমেজ। দুপুর 12টার দিকে খদ্দের সেজে দুর্বৃত্তরা দোকানে ঢুকে সুনীলের ঘাড় ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপারের স্ত্রীকে
হত্যা পুরো বাহিনীর ওপর হুমকি মনে করছেন অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকরা। টার্গেট কিলিং বন্ধে দোষীদের বিশেষ ট্রাইব্যুনালে করে বিচারের তাগিদ দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। অন্যদিকে অপরাধ বিশ্লেষক ডক্টর জিয়া রহমান বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর পরিবারের সদস্যদের সুরক্ষার বিষয়টি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দুর্বৃত্তদের হামলার শিকার হওয়া পুরনো বিষয় হলেও চট্টগ্রামে পুলিশ সুপার স্ত্রীকে হত্যার ঘটনা পরিস্থিতি পাল্টে দিয়েছে, ভাবিয়ে তুলেছে নিরাপত্তা বাহিনীকে। বিশ্লেষকদের মতে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল এবং মানুষের আস্থায় ফাটল ধরনেই এ খুনের মূল উদ্দেশ্য। কর্তব্যপরায়ণতা বা প্রফেশনাল অ্যাক্টিভিটিস তার উপর কিন্তু একটা বড় ধরনের আঘাত আসবে প্রতিটি অফিসার যারা এসব অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। এটি তো উদ্দেশ্য হচ্ছে মনোবল আক্রমণ, মনোবলকে ভেঙে দেওয়া। আরেকটি হচ্ছে যে সব মানুষের ভেতরে যে নিরাপত্তার যে বোধটা, সেটির সেই আস্থার জায়গাতে চিড় ধরানো। এসব হত্যাকাণ্ড বন্ধে খুনিদের সাথে মদতদাতাদেরও গ্রেফতার করে দ্রুত শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি যেখানে এই ধরনের টার্গেট কিলিং বা জঙ্গি অ্যাকশন হয়, সেখানে আমাদের যে বিচারিক প্রথা সেটিকেও খুব দ্রুত করা হয় এবং সেটি একটি ডিটারেন্স হিসেবে কাজ করে। এবং বাংলাদেশে সেই ডিটারেন্সটা ক্রিয়েট করাটা আমার মনে হয় এখন সময় এসে গেছে। আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে গতি আছে সাধারণ পন্থায়, সেই পন্থায় গিয়ে এটিকে আমরা খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারবো না। ডক্টর জিয়া রহমান বলেন, গুরুত্ব দিতে হবে নিরাপত্তা বাহিনীর স্বজনদের সুরক্ষার বিষয়টিও। দমন কাজে নেমেছে, সেই দমন কাজে প্রধান মানে উপসর্গগুলো, বাধাগুলো, এই সমস্ত জিনিস চিহ্নিত করলে পরে এই পরিবারগুলো কিন্তু অরক্ষিত। এই যে জিনিসটাকে আমরা বলছি যে এটাকে ইনস্টিটিউশনাল ফর্ম দেওয়া, শুধুমাত্র হয়তো পরিবার নয়, তার আরও অন্যান্য বিষয়গুলো কিন্তু এরকম আরও বহু বিষয় আছে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সকল এজেন্সিকে একটি নেটওয়ার্কে আনার পরামর্শ বিশ্লেষকদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাসীদের কোনো সীমানা নেই, সম্মিলিতভাবে এদের মোকাবেলা করতে হবে অভিমত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। বহির্বিশ্বে সন্ত্রাসবাদ ঘটনা কমে এলেও বাংলাদেশে এর বিস্তার বাড়ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এমন সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বার্নিকাট বলেন, সন্ত্রাসবাদের বিস্তার কোনো দেশে বাড়ছে বা কমছে সেটি মূল বিষয় নয়, এর কারণ এর কোনো সীমানা নেই। আধুনিক প্রযুক্তিতে সন্ত্রাসীরা বিশ্বের যে কোনো দেশে আক্রমণ চালাতে পারে, তাই এসব সন্ত্রাস মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, সংখ্যা দিয়ে সন্ত্রাসবাদের ঘটনা বিচার না করে এর মূল উৎপাদন করে কাজ করতে হবে। সন্ত্রাসবাদের একটি ঘটনা অন্য অনেক ঘটনার সমান বলেও মনে করেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ দিবসের অনুষ্ঠানের পর সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। গণতন্ত্রকে সংকুচিত করার পরিণতিতেই উগ্রবাদ, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, জনগণের প্রতি অনির্বাচিত সরকারের কোনো দায়িত্ব না থাকায় একের পর এক ঘটছে হত্যাকাণ্ড। চলমান পরিস্থিতিতে দেশের প্রতিটি মানুষই আতঙ্কিত বলে মন্তব্য করেন দলের আরেক নেতা মির্জা আব্বাস। সকালের নিজ জেলার ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্ধিত সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র পুনরুদ্ধারে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে উগ্রবাদী বলেন, সন্ত্রাসবাদ বলেন, জঙ্গিবাদ বলেন, সাম্প্রদায়িকতা বলেন, সব কিছুর মূলে হচ্ছে আজকে এই গণতন্ত্রকে সংকুচিত করা, গণতন্ত্রকে বিপন্ন করা এবং বিরোধী পক্ষ বা বিরোধী মতকে সহ্য করতে না পারা। এদিকে পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে ঢাকা মহানগর বিএনপি। এতে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশে কারো জীবনের নিরাপত্তা নেই, হত্যা গুম চলছেই। মাতৃগর্ভের সন্তানটাও নিরাপদ নয়। জনগণ দ্বারা যারা নির্বাচিত হন না, জনগণের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব থাকেন না। সরকার যদি স্বাভাবিক হতো তাহলে এই ঘটনাগুলিকে অস্বাভাবিক বলে ব্যক্ত করা যেত। যেহেতু সরকার অস্বাভাবিক, সেই কারণে এই ঘটনাগুলোই তাদের কাছে স্বাভাবিক, কিন্তু জনগণের কাছে অস্বাভাবিক এবং জনগণকেই এখন সিদ্ধান্ত নিতে হবে এটার মোকাবেলা করার জন্য। সামগ্রিকভাবে ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে, সিইসির এমন মন্তব্যের সমালোচনা করেন মির্জা আব্বাস। 132 জন লোক মারা যাওয়ার পরে, অনেক লোক হতাহতার পরে সিইসি বলেছে অবস্থা ভালো উন্নতি হয়েছে। আর কত লোক মারা যাওয়ার পর অবস্থার অবনতি হবে
এটাই সরকারের কাছে আমরা এই মুহূর্তে জিজ্ঞাসা। এটা তো ইউপি নির্বাচন বলা যাবে না। আগামীতে পার্লামেন্ট ইলেকশনে কিভাবে ওনারা ভোট কারচুপি করবে, কিভাবে ব্যালট ছিনতাই করবে, কিভাবে ভোটাররা যেতে পারবে না, কিভাবে ইলেকশন করা যায়, তৃণমূল পর্যায়ে একটা রিহার্সাল দিল আওয়ামী লীগেরা। সরকার লুটেরাদের পৃষ্ঠপোষকতা করায় রমজানের আগেই জিনিসপত্রের দাম বৃদ্ধির সমালোচনা করেন বিএনপি নেতারা। রোজায় গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। লোক মারা যাওয়ার পর জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সরকার উৎখাতে প্রতিক্রিয়াশীল চক্রই চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি জামায়াতের কারণেই জঙ্গিদের খুঁজে বের করতে সময় লাগছে। নির্বাচনে প্রাণহানির সংখ্যা বেশি দেখিয়ে সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র হয়েছে বলেও অভিযোগ করেন মাহবুবুল আলম হানিফ। ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর রবিবার বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে সার্বিক পর্যালোচনা সভা করে আওয়ামী লীগ। এ সময় চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মাহবুবুল আলম হানিফ। এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এই সরকারকে উৎখাত করার জন্য যে প্রতিক্রিয়াশীল চক্র দীর্ঘদিন সংগ্রাম করে আসছে, তাদেরই এটা একটা অংশ হিসেবে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে বলে আমরা মনে করি। সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচন সম্পর্কে হানিফ জানান, ৭৬.৮৭% ভোট পড়েছে। ৩০,০০০ কেন্দ্রের মধ্যে মাত্র ৩৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়। এসব হিসেবে প্রায় ২.৫ মাস ধরে চলা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। যে প্রাণহানির ঘটনাগুলো পত্রপত্রিকা মিডিয়াতে এসেছে, এইগুলো সবগুলোই কিন্তু নির্বাচন কেন্দ্রিক নয়। এগুলোর মধ্যে অনেকেই আছে যেগুলো তাদের পারিবারিক, ব্যক্তিগত, তাদের মধ্যে দ্বন্দ্বের কারণে বা ব্যক্তিগত কারণে অনেক জায়গায় প্রাণহানি ঘটেছে। অনেকে অসুস্থ হয়ে মারা গিয়েছেন, সেটাকেও নির্বাচনকালীন মৃত্যু বলেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে। এটা আসলে সংখ্যা বৃদ্ধি করে সরকারকে বিব্রতকর অবস্থায় নেওয়ার জন্যই এটা একটা কৌশল হিসেবে অনেকে ভাবছেন। আওয়ামী লীগের মতে বিচ্ছিন্ন যা সহিংসতা ঘটেছে তা বিএনপি জামাতের নৈরাজ্যেরই প্রতিফলন। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের ইতিহাসে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন খারাপ উদাহরণ হয়ে থাকবে বলে অভিমত বিশ্লেষকদের। তারা বলেন, সহিংসতা আর অনিয়মের এই নির্বাচনের ধাক্কা সামলানো কঠিন হবে কমিশনের জন্য। এর মাসুল দিতে হবে রাজনৈতিক দলগুলোকেও। মেয়াদ শেষ হওয়া ৪,২৭৫টি ইউনিয়নে ৬ ধাপে নির্বাচনের পরিকল্পনা নিয়ে গত ১১ মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। দলীয় প্রতীকে স্থানীয় সরকারের সবচেয়ে নিচের এই স্তরের নির্বাচন শুরু থেকেই ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রতি ধাপেই হয়েছে সহিংসতা আর অনিয়ম। ৬ ধাপের এই নির্বাচনে এখন পর্যন্ত ১০৭ জনের প্রাণহানিতে প্রশ্ন উঠেছে, কি পরিণতি হবে নির্বাচনের এ সংস্কৃতির। একটা বিশ্বাস জন্মেছে সবার মধ্যে যে টাকা আর বল প্রয়োগ করলে নির্বাচনে জেতা যায়। কোনো পলিটিক্যাল পার্টি তেমন গেইন করতে করেনি। হ্যাঁ, সংখ্যাতত্ত্বের দিক থেকে আওয়ামী লীগ বা রুলিং পার্টি গেইন করেছে, কিন্তু তাদের ইন্টারনাল যে ধরনের ডিসিপ্লিন থাকার কথা তারা গেইন করেনি। বিএনপি মনে করতে পারে যে তারা গেইন করছে, যে তারা বলতে পারবে যে সরকার নিচে নির্বাচন এমনি হয়, কিন্তু তাদের যে সাংগঠনিক দুর্বলতা সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। দলের স্বেচ্ছাচারী আচরণের সাথে আমি বলবো যে রাজনৈতিক কর্মীরা এত বেশি অনিয়মের সাথে জড়িয়ে যাচ্ছেন যে তারা কিন্তু তাদের দলকেও প্রশ্নের ভিতরে ফেলে দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর জন্য এটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে তারা তাদের ঘরটাকে কিভাবে নতুন করে গুছাবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন পরিচালনা কমিশনের দায়িত্ব হলেও এর সাথে সংশ্লিষ্ট অন্য পক্ষের আচরণও ইতিবাচক ছিল না। যারা যারা এখানে স্টেক হোল্ডার আছেন, অংশীদার আছেন এই নির্বাচনে, তাদের সকলের একটা সভ্য কোঅপারেশন, সহযোগিতা খুব প্রয়োজন ছিল, সেটা ছিল না। এই নির্বাচনটি কিন্তু আমাদের একটি সূচক হিসেবে থেকে যাবে একটি খারাপ স্থানীয় সরকার নির্বাচন হিসেবে। ইলেকশন ব্যবস্থাপনার উপর হলো সবচেয়ে বড় ধরনের ধাক্কা লেগেছে, এবং সেই ধাক্কা থেকে ইলেকশন কমিশনকে উঠে আসতে হলে তার স্টেক হোল্ডারদের ভূমিকা খুবই ইম্পর্ট্যান্ট। এটা মাসুল দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে।
এই নির্বাচনে তৃণমূল নেতৃত্ব তৈরির লক্ষ্য পূরণ হয়নি বলে মত তাদের। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, ঢাকা। সুজনের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পেরে বর্তমান নির্বাচন কমিশন এখন অন্যের উপর দায় চাপাতে চাইছে। সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে গণ গবেষণা সমিতি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, সাংবিধানিক পদ থেকে সুষ্ঠু নির্বাচন করতে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হয়নি, কারণ ব্যাপক কারচুপি, সহিংসতা ও মনোনয়ন বাণিজ্য হয়েছে এই নির্বাচনে। এখন জীবনের দাম ছাড়া সবকিছুর দাম বেড়েছে। প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে সুজন সম্পাদক বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই এসবের দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেদ্দা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। এদিকে জেদ্দা আল আন্দালুসের সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্যাকেজ সুবিধা দেওয়া হবে। পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ থেকে দক্ষ মানব সম্পদ রপ্তানির লক্ষ্যে সৌদি আরব ভিত্তিক বাওয়ানি গ্রুপ ও বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার একটি সমঝোতা স্মারক সই হয়। এর আগে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডক্টর আহমেদ তিকতিক। এ সময় আইডিবিকে ঋণের সুদ কমানোর প্রস্তাব দেন শেখ হাসিনা। আইডিবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানান, গ্রামীণ স্বাস্থ্য সেবায় আগামী বছর বাংলাদেশকে 10টি মোবাইল ক্লিনিক দেবে আইডিবি। গড়ে তোলা হবে নতুন সাইক্লোন সেন্টার। এবছরের শেষ নাগাদ ঢাকায় চালু হবে আইডিবির অফিস। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ওআইসি মহাসচিব ইয়াদ বিন আমিন মাদানি। বাংলাদেশের নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওআইসিতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে সহায়তা চান তিনি। জানান, এনজিওর কার্যক্রম ও ক্ষুদ্র ঋণের অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় ওআইসি। এর আগে রিয়াদে বাংলাদেশের চ্যান্সারি ভবন ও রাষ্ট্রদূতের বাসভবন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বলেন, এটি একটি স্বাধীন দেশের প্রতীক। জানান, বিশ্বের প্রতিটি দেশেই ধাপে ধাপে গড়ে তোলা হবে নিজস্ব দূতাবাস ভবন। শেখ হাসিনা বলেন, প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে দেশের অর্থনীতি শক্তিশালী করতে বিশাল ভূমিকা রাখছেন। তাই বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে কর্মরত রাষ্ট্রদূতের ভালোভাবে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী আমরা চাচ্ছি যে আমাদের নিজস্ব একটা ভবন হবে, আর এখানে আমাদের লক্ষ লক্ষ লোক সৌদি আরবে কাজ করে, তাদের সুবিধা অসুবিধাগুলি দেখা, এটা অবশ্যই আমাদের দায়িত্ব, সরকার হিসেবে আমাদের বড় দায়িত্ব। সংসদ নির্বাচনে আর অংশ নেবেন না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকল্প হিসাবে তার ভাই AK আব্দুল মোমিন প্রার্থী হতে পারেন বলে জানান। সচিবালয়ে সিলেট 1 আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনী এলাকায় এখন আর বেশি দায়িত্ব পালন করতে পারছেন না, তাই ছোট ভাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে দেখতে হবে তার গ্রহণযোগ্যতা ও দলের অবস্থান কি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বড় প্রকল্পগুলোর অগ্রগতির চেয়ে স্বস্তির প্রকাশ বেশি। শেষ দিকে অর্থ ব্যয় বেড়ে যাওয়ায় কিছুটা এদিক ওদিক হয় বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। না, আমি করছি না। আমার মোমেন্ট মানে হি ইজ প্রিপেয়ারিং দি গ্রাউন্ড, উই কান্ট সে দ্যাট। এটা তো দেখতে হবে তার গ্রহণযোগ্যতা, তারপরে পার্টির অবস্থান সবকিছু দেখে ঠেকে, বাট হি ইজ ইন দি ফিল্ড আর কি। এখন তো ত্রৈমাসিক মনিটরিং হয়, তো এটার থেকে একটু এটাকে শক্ত করা উচিত, কেননা এটা খুবই ইট হ্যাজ বিন এ বিগ লেসন ফর আস যে এইবার পলিটিক্যালি, ইকোনমিক্যালি এভরিথিং ওয়াজ গুড, কিন্তু সেখানে একটু যেন শৈথিল্য আমাদের হয়েছে। শেষ মুহূর্তে করলে তো একটু অত যে অ্যাটেনশন দেওয়া দরকার ততটা দেওয়া হয় না, তারপরে একটু অপব্যয় হয়। নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, ফিরব খুব শীঘ্রই। এবারের ঈদে মহাসড়কে রাখা হবে 900 স্বেচ্ছাসেবক। বন্ধ থাকবে রাস্তা খোঁড়াখুঁড়ি, জানালেন মন্ত্রীরা।
বাজেটে মোবাইল ফোনের সেবার উপর সম্পূরক শুল্ক আরোপের বিরোধিতা টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। এবারের ঈদে মহাসড়কের গুরুত্বপূর্ণ 10টি স্পটে 900 তরুণকে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী গাবতলী টার্মিনাল পরিদর্শনে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, ঈদ উল ফিতরের আগের 5 দিন 3 শিফটে কাজ করবে এই স্বেচ্ছাসেবকরা। ঈদে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে তারা পুলিশকে সহায়তা করবে বলে জানান তিনি। বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা খোঁজ খবর নেন ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সহিংসতায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের 10 দিন আগে থেকে রাস্তা খোঁড়াখুড়ি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আর পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ওয়াসাকে বলেছেন কন্ট্রোল রুম খুলতে। সচিবালয়ে সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। মন্ত্রী জানান, রমজান মাসে মানুষের চলাচল অনেক বেড়ে যায়, তাদের জন্য রাস্তাঘাট ভালো রাখা দরকার। খন্দকার মোশাররফ জানান, রোজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পানি সমস্যার খবর পাওয়া মাত্র ওয়াসাকে তাৎক্ষণিক সমাধানে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন স্থানীয় সরকার মন্ত্রী। 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম করো, কোন এলাকায় পানি। আমরা তো যদি মুসলমান হয়ে থাকি, রোজার মধ্যে পানি না দিলে এর কিন্তু তুমি তো ডিপটি এমডি, এর বিচার কিন্তু আল্লাহ তোমার করবে। রমজানে ওয়াসা পানি দেয় নাই, কাজেই পানি তার বাড়িতে পৌঁছে দিবা, দরজাটা খুলে ওয়াসার পক্ষের থেকে মাপ চাবা যে আমরা সার্বক্ষণিক পানি দেওয়ার দায়িত্বে নিয়োজিত। গত 60 বছর ধরে আমরা এই দায়িত্ব পালন করতেছি, আমরা পালন করতে ব্যর্থ হচ্ছি। এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, এই যে পানি আপনার বাড়িতে পৌঁছে দিলাম। বাজেটে মোবাইল ফোনের সেবার উপর সম্পূরক শুল্ক আরোপের বিরোধিতা করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এতে মোবাইল অপারেটর ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় শেষ হবার পর এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারানা হালিম বলেন, এখন পর্যন্ত প্রায় 11 কোটি 60 লাখ সিম নিবন্ধনের আওতায় এসেছে। নিবন্ধিত হয়নি 1 কোটি 60 লাখের। নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে এসব সিম নিবন্ধনের সুযোগ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, খালেদা জিয়া বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করায় হতাশ অনেকেই। বাজেটে মোবাইল ফোনের সেবার উপর আরোপিত সম্পূরক শুল্ক প্রসঙ্গে তারানা হালিম বলেন, বাজেটের আগে অর্থমন্ত্রীর কাছে এটা না করার অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু বাজেটে তার প্রতিফলন ঘটেনি। সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন বলেও জানান তারানা হালিম। নিচে আরও একবার গেটল সিরামিক সংবাদ বিরতি। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বিশ্বব্যাপী স্মরণ করা হচ্ছে বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলীকে। জানাজা ও দাফন শুক্রবার। জাতীয় ক্রিকেট দলে নির্বাচক প্যানেল হবে 2 স্তরে। বোলিং কোচ হিসেবে আকিব জাবেদকে প্রস্তাব বিসিবির, জানিয়েছেন বোর্ড সভাপতি। আরও একবার আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বিশ্বব্যাপী স্মরণ করা হচ্ছে বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলীকে। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে বিশ্ব নেতা, রাজনীতিবিদ, তারকা সহ শোকাহত সব মানুষ ভারাক্রান্ত মনে তারা শেষ বিদায় জানাচ্ছেন এই কিংবদন্তিকে। আসছে শুক্রবার তাঁর জানাজা ও দাফনে বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছেন দ্য গ্রেটেস্ট মোহাম্মদ আলীর পরিবার। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে।
প্রায় ৩২ বছর পার্কিনসন রোগে আক্রান্ত বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী বাংলাদেশ সময় শনিবার সকালে হার মানলেন জীবনযুদ্ধে। আসছে শুক্রবার মুসলিম শরিয়া মতে দাফন হবে এই কিংবদন্তি মুষ্টিযোদ্ধার। আলীর জন্মস্থান কেন্টাকির লুইসভিলে তার নামাজে জানাজা ও শেষ বিদায়ে অংশ নিতে বিশ্ব নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানিয়েছেন তার পরিবার। আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সবার জন্য উন্মুক্ত থাকবে অনুষ্ঠানটি। সেখানে বিল ক্লিনটন, জেসি জ্যাকসন আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন। আলীর মৃত্যু বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দ্য গ্রেটের মৃত্যু গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আলীর খুব ঘনিষ্ঠ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন শ্রদ্ধা জানিয়ে বলেছেন, আলী শুধু সর্বকালের সেরা ক্রীড়াবিদই নন, তিনি ছিলেন জনমানুষের চ্যাম্পিয়ন। আলীর বন্ধু ও যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের নেতা জেসি জ্যাকসন বলেছেন, এই ক্ষতি পূরণ হবার নয়। মোহাম্মদ আলী ছিলেন বিশ্বের বিবেক। যেখানেই কোনো অনিয়ম ও অন্যায় হয়েছে, আলী ছিলেন তার প্রতিবাদী কণ্ঠস্বর। টেক্সাস থেকে ফ্লোরিডা, মেরিল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের সর্বত্রই কালো মানুষদের অধিকার ছিল খুব সীমিত, কিন্তু আলীর জন্যই পরবর্তীতে সবকিছু উন্মুক্ত হয়েছে। আমেরিকার কালো মানুষদের জীবন বদলে দিয়েছেন আলী। তাকে কোনোদিন ভুলবে না আমেরিকার কৃষ্ণাঙ্গরা। বর্ণাঢ্য ক্যারিয়ারের 61 লড়াইয়ের 56টিতেই জিতেছেন 3 বারের হেভিওয়েট চ্যাম্পিয়ন আলী। বক্সিং ইতিহাসে সেরা 3টি লড়াইয়ে আলী হারিয়েছেন সনি লিস্টন, জো ফ্রেজিয়ার ও জর্জ ফোরম্যানকে। আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফোরম্যান বলেছেন, আলী ছিল চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স। Muhammad Ali, I could describe him best. আলী বক্সিং ইতিহাসে সর্বকালের সেরা। তিনি কখনো হারতে চাইতেন না। এই মানসিকতাই তাকে মহান করেছে। আলী আমার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু বক্সিং রিংয়ের বাইরে তিনি ছিলেন আমার সেরা বন্ধু, বিরাট হৃদয়ের অধিকারী। সারা জীবন তার মতো হতে চেয়েছি। আমাদের কাঁদিয়ে বিদায় নিলেন তিনি। এদিকে মুষ্টিযুদ্ধের এই জাদুকরের সম্মানে নির্মিত জাদুঘর মোহাম্মদ আলী সেন্টারের সামনে তৈরি করা হয়েছে অস্থায়ী স্মৃতিস্তম্ভ। এরই মধ্যে সেখানে শুরু হয়েছে ভক্ত ও অনুসারীদের ভিড়। ৭৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী দ্য ফেনোমেনন। ওয়াসিম আলমগীর শরীফ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল হবে 2 স্তরের। একটি স্তরের দায়িত্বে থাকবেন প্রধান নির্বাচক, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া জাতীয় দলের বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে জাতীয় ক্রিকেট দলে ভারত সফর এবছর হবে কিনা তা জানতে ভারতের ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি। বেসরকারি প্রতিষ্ঠান জয়যাত্রা আয়োজিত জয়যাত্রা প্রিমিয়ার লিগের ফাইনাল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের ভারত সফর নির্বাচক কমিটি নিয়ে বিতর্ক, নতুন বোলিং কোচ নিয়োগ সহ অনেক বিষয়ে কথা বলতে হয়েছে বোর্ড প্রধানকে। ম্যাচ শেষে 2 দলের মাঝে পুরস্কার বিতরণী শেষে সব প্রশ্নেরই উত্তর দিলেন তিনি। বোলিং কোচ হিসেবে বিসিবির প্রথম পছন্দ আকিব জাভেদ। শঙ্কা জানিয়েছেন মুস্তাফিজের ইনজুরি নিয়েও। বর্তমানে ওর ফিটনেস কিন্তু ভালো না, আমরা এই জন্য রিস্ক নিতে পারছি না। যে আকিব জাভেদের সাথে কথা বলছি, ওরা আগামী পরশু দিনের মধ্যে আশা করি আমরা একটা ফাইনাল ডিসিশন পেয়ে যাব। এর অল্টারনেট কি হয় যদি তাকে না পাওয়া যায়, সেজন্য আজকের থেকেই আমরা বলেছি কয়েকটা প্লেয়ার লিস্ট করে দিয়েছি তাদের সাথে যোগাযোগ করতে। জাতীয় দলের নির্বাচক প্যানেল নিয়ে বিতর্ক অনেক দিনের। সেই বিতর্ক এড়াতে 2 স্তরের নির্বাচক কমিটির চিন্তাভাবনা বিসিবির। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুটো হবে। একটা হচ্ছে সিলেকশন প্যানেল। সিলেকশন প্যানেলে একজন চিফ সিলেক্টরও থাকবেন, সাথে 2 জন সিলেক্টরও থাকবেন। আর আরেকটা থাকবে সিলেকশন কমিটি। এখন যে কোনো একটা সিরিজ শুরু হওয়ার আগে সেই সিলেকশন কমিটিতে বসবে। এখন সিলেকশন কমিটিতে চিফ সিলেক্টর এবং তার সাথে যে 2 জন সিলেক্টর আছে তারাও থাকবেন, হেড কোচও থাকবেন, ম্যানেজারও থাকবেন। ইন্ডিয়ার সিরিজ নিয়ে যে জিনিসটা হচ্ছে, এখানটায় আমাদের আরও যেটা হওয়ার কথা ছিল, একটা টেস্ট দিয়ে কথা হচ্ছিল, ওটার এখন পর্যন্ত স্পেসিফিক কোনো ডেট আমরা পাইনি। মুখে মুখে এতদিন আলাপ হচ্ছিল, এখন আমরা অফিসিয়ালি গতকালকে একটা চিঠি পাঠিয়েছি জানার জন্য। সো এটার রেসপন্স না পাওয়া পর্যন্ত আমরা ফর্মালি কিছু বলতে পারছি না। মনির হোসেন খান,
বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 10:30। এর আগে 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। দর্শক এছাড়াও দেশ ও দেশের বাইরের সবশেষ সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার।